নাজমা কিঞ্চিত হাসলেন, তবে ছেলের কথায় সন্তুষ্ট নন, তাকে কিছু করতে হবে। সুযোগের অপেক্ষায় রইল সে। বসার ঘরে তৈরি হয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে সবাই। আরিফা পূর্ণ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরেছে, তারা নিচে নেমে পড়েছে আগে আগে, কিন্তু পৌষি এখনও ফিরেনি। সৌরভ নিচে গাড়ি বের করছে, গৌরব মালপত্র নিয়ে নিচে গেছে একটু আগেই। প্রিয়া এর মাঝেই বলে উঠল, পৌষে তো এখনো ফিরেনি, সে তো বাসায় একা থাকবে, আমাদের জলদি ফিরতে হবে তাহলে। প্রিয়ার কথায় নাজমা তেতে উঠলেন, কঠিন গলায় জবাব দিল, তোমাদের ফিরতে হবে কেন? আরাফ তো আছেই, সে পড়শিকে দেখবে। আরাফের কাছে পড়শির জন্য খাবার পাঠিয়ে দেব। প্রিয়া তপ্তা খেলো, কিন্তু পৌষি আরাব দুজনেই এখনো ছোট, এত জলদি এদের কাছে রাখা ঠিক না। সে চিন্তায় অস্থির হয়ে গেল, নরম সুরে বলল, কিন্তু আম্মা, ওরা তো এখনো ছোট। কিসের ছোট? সমস্যা নাই, একটু একটু করে কাছে আসতে দাও, দুজনের মাঝে দূরত্ব কমাও। নাজমার কথাগুলো প্রিয়ার পছন্দ হলো না। ওদের সম্পর্ক ঠিক করার মতো বয়স তাদের এখনো হয়নি, যথেষ্ট কম। এত জলদি কাছে আসা মানে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা। সে ফের কিছু বলতে চাইল, আলিশ বা ইশারায় তাকে চুপ হতে বলল। প্রিয়া বুঝতে পারলো কি বলতে চায়। তার শাশুড়ি যতই সহজ ভাবছে তত সহজ নয় এসব কিছু। এর ভুক্তভোগী সে নিজেই। মন খারাপ নিয়ে সে গাড়িতে বসলো, কিন্তু মন পড়ে আছে তার মেয়েটার কাছে। কখন বাসায় ফিরবে সে চিন্তায়। দুপুরের তেজ কিছুটা কমতেই পৌষে বাসায় ফিরে এলো। আজকের আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার, বৃষ্টির ছিটে ফোঁটাও নেই কোথাও। তাই তো নির্বিঘ্নে বাসায় ফিরে এসেছে। কিন্তু বাসায় এসে প্রথমেই এক ছটকা খেলো। দরজার মাঝে বেশ বড়সড় তালা ঝুলছে। কাল রাতে বলতে শুনেছে সবাই তার দাদুর বাবার বাড়ি যাবে, কিন্তু তার মা তাকে নিয়ে যায়নি। স্কুল মিস দিয়ে কোথাও নিয়ে যায় না। তার মন খারাপ হলো। মন খারাপ হলে সে সোজা ছাদে উঠে যায়। আজও তাই করলো। ছাদের বেঞ্চিতে গিয়ে বসে আছে। ফুল আর প্রজাপতির সাথে গল্প করছে পৌষী। দুষ্টু প্রজাপতি তার হাতে ধরাই দিচ্ছে না। সে নিজ মনে কঠিন প্রতিজ্ঞা করলো, আজ প্রজাপতি ধরেই ছাড়বে। যেভাবেই হোক প্রজাপতি ধরতে এত মনোযোগী হলো, বাসায় যাওয়ার কথা বেমালুম ভুলে বসলো সে। কত সময় পেরিয়েছে তাও জানা নেই। সহসাই আরাব বিদ্যুৎ গতিতে এসে পৌষীকে দাঁড় করিয়ে কষে একটা চড় মারল। আচমকাই পৌষী চড় খেয়ে হতভম্ব। সে কিছুই বুঝে উঠতে পারল না। ছলো ছলো চোখে তাকালো আরাবের দিকে। আরাব ভাই তার গায়ে হাত তুলেছে। তার তো এমনিতেই মন খারাপ, তার উপর আরাবও তাকে চড় মারল। সে মুখে কিছু না বলে ছুটে চলল বাসার দিকে। তার পিছু পিছু নেমে পড়ল আরাভ, কিন্তু পৌষী তখন ধরাছোঁয়ার বাইরে। দ্রুত ছুটে এলো আরাভ। তার আগে শব্দ করে পৌষী নিচের রুমের দরজা বন্ধ করে দিল। আরাব বার কয়েক দরজা করাঘাত করেই গেল, কিন্তু ফলাফল শূন্য। পৌষী দরজা খুলল না। আরাব ভয় পেল ভীষণ। দুপুর থেকেই পৌষী অভুক্ত, এখনো পেটে দানা পানিও পড়েনি। ঘড়ির কাঁটায় 4টা বাজতে চলল। পেটে খিদে নিয়ে এইভাবে কখন থেকে বসে আছে মেয়েটা। সে দরজায় দাঁড়িয়ে নরম সুরে ডাকল, পৌষী, আমার কথাটা শোন। দেখ, আমি ইচ্ছে করে মারিনি, মাথা গরম হয়ে গেছিল তখন। তুই জানিস তোকে দীর্ঘ 1.5 ঘন্টা ধরে খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে গেছি। সেই দুপুরে দরজায় এসে দেখি তুই এখনো ফিরিসনি। তাই স্কুলে ছুটে গেলাম তোকে নিয়ে আসার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখি স্কুল পুরো খালি, সবার ছুটি হয়ে গেছে, তুই নেই। তাই তোর বান্ধবীদের বাসাতেও গিয়েছি তোকে খুঁজতে। পথে ঘাটে সব জায়গায় খুঁজেছি, তারপর বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে বলল তুই ফিরেছিস আরও 1.5 ঘন্টা আগে। আমার মাথা তখন এত গরম হলো, কিন্তু বাসায় এসে দেখি দরজার সামনে তুই নেই। সব ভাড়াটিয়াকে জিজ্ঞেস করলাম, শেষে একজন বলল তোকে ছাদে উঠতে দেখেছে। তুই ভাব একবার, তোকে পাগলের মতো কতবার খুঁজেছি আমি। প্লিজ মাফ করে দে না, এবার আমার ভুল হয়ে গেছে। পৌষীর সারা শব্দ পাওয়া গেল না। আরাব ফের বলে উঠল, আচ্ছা, আমি তোকে থাপ্পড় মেরেছি তো, যা
তুইও আমাকে একটা মেরে শোধবোধ করে নে, তাও বেরিয়ে আয়, জলদি খেয়ে নে। আমি তোর জন্য খাবার গরম করে আনছি। পৌষি নাক টেনেই যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে আরাব তাকে কেন মারলো। সে কি জানতো নাকি তার আরাব ভাই তাকে খুঁজে বেড়াচ্ছে? সে তো তালা বন্ধ দেখে ছাদে গিয়েছে, নয়তো কখনো এই সময় ছাদে যেত না। দুপুরে সে কখন তার খিদে পেয়েছিল? এখন তো পেট ছো ছো করছে খিদেই। বাইরে থেকে ফের একবার আরাবের বলা বাক্য ভেসে এলো। দেখ পৌষ মাস, আমি কান ধরেছি, তাও বের হ। আরাব দু কানে দু হাত দিয়ে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। পৌষি নিচের মুঠোফোনের ক্যামেরা অন করলো। চটজলদি দরজা খুলে কয়েকখানা ছবি তুলে নিল আরাবের। পৌষির এমন অদ্ভুত আচরণ দেখে আরাব ভ্যাবাচ্যাকা খেলো, কিন্তু মুখে খুলে দ্বিতীয় কোনো বাক্য বিনিময় করলো না। আবার যদি এই মেয়ে রেগে যায় আর রক্ষে নেই। পৌষি নিঃশব্দে হেঁটে খাবার টেবিলে বসলো। আরাব শুধু হা হয়ে পৌষির কাজ দেখছে। খাওয়া শেষে নিচে রুমের দিকে পা বাড়ালো মাত্রই আরাব তার সামনে পথ আটকে দাঁড়ালো। শান্ত গলায় বলে উঠল, তুমি এখন আমার উপরে রেগে আছো? পৌষি কিঞ্চিত অবাক হলো। আরাব সবার সামনে তুমি বললেও সবার পেছনে কিন্তু তুই ডাকে, তাহলে এখন তুমি ডাকছে কেন? সে অবিশ্বাস্য নজরে তাকালো আরাবের দিকে। আরাবের চাউনি কেমন অদ্ভুত ঠেকলো। তার ছোট্ট মাথায় বুঝতে পারলো না এই চাউনিতে কি ছিল। সে পায়ের কদম বাড়ালো নিচের রুমের দিকে। পেছনে থেকে আরাব আবারও বলে উঠল, সরি পৌষ মাস, আর কখনো এমন হবে না। পৌষে নিচের মাথা কিঞ্চিত নাড়িয়ে জবাবে বলল। হুম। আরাব হাসলো নিভৃতে। পৌষি না দাঁড়িয়ে নিচের গন্তব্যে ছুটে গেল। রুমে আসতেই দেখলো তার মুঠোফোন কম্পিত হচ্ছে। স্ক্রিনে অপরিচিত এক নাম্বার ভেসে আছে। কিছুটা অবাক হলো। রিসিভ করতেই তবদা খেয়ে গেল সে। পৌষির মুখে হাসি ফুটলো। এত সময় তো চুপসে যাওয়া আঙ্গুরের মতো মুখ করে রেখেছিল। তার আরাব ভাইকে আজ বেশ জব্দ করেছে সে। কিন্তু ফোনের ওপাশে তিতলির কথা শুনে মুখ টিপে হাসলো। তিতলি তাকে নিচে যেতে বলল। নিচে যাওয়ার বায়না আসতে সে উল্টো আবদার করে বসলো। তার বাসা খালি আছে, চাইলে সে উপরে আসতে পারে। তিতলি খুশিতেই ডগমগিয়ে উঠল। এত মেঘ না চাইতেই চল, সে তো অবশ্যই আসবে। 3 মিনিট বাদে বাসার কলিং বেল বাজলো। আরাব ওঠার আগে পৌঁছে গিয়ে দরজা খুলে দিয়েছে। বসার ঘর থেকে আরাব সজাগ দৃষ্টি ফেলল। বোঝার চেষ্টা করলো দরজার সামনে পৌষি কার সাথে হেসে হেসে মাথা দুলিয়ে কথা বলছে। পৌষি তিতলিকে নিয়ে বাসায় প্রবেশ করলো। সোফায় বসা আরাবের হেলদোল নেই। তার পূর্ণ মনোযোগ তখন টিভির স্ক্রিনে। সে ফুটবল খেলা দেখছে। ব্রাজিল আর্জেন্টিনার বাচ্চা মরা লড়াই চলছে পুরো দমে। তিতলি এসেই আশাহত হলো। তাকে একটুও তাকিয়েও দেখলো না। সে কি সুন্দর করে সেজে গুজে এসেছে, গায়ে কালো জামা পরেছে। সে পৌষির কাছে শুনেছে আরাবের প্রিয় রং কালো। সেই থেকে তার নিচেরও প্রিয় রং কালো। সবকিছু সে কালো রঙের কিনে রাখে। জামা থেকে শুরু করে তার বিছানাও সে কালো রঙের রেখেছে। কিন্তু আশাহত হলেও সে হাল ছাড়ল না। আরাবের অ্যাটেনশন তার চাই চাই। আরাবের পাশের সোফায় গিয়ে বসলো। খেলার দিকে দৃষ্টি দিয়ে বলল, ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলছে বুঝি? আচ্ছা, আপনি কোন দল করেন আরফ ভাই? আরাব জবাব দিল না তার। না ফিরে তাকালো। গম্ভীর মুখে টিভির দিকে নজর দিয়ে আছে। তিতলি ফের কিছু বলতে চাইলো, তার আগে পৌষি সজোরে আওয়াজ দিল ড্রয়িং রুম থেকে। আর্জেন্টিনা। তিতলির মুখের কোণে তখন খুশি উপচে পড়ছে। হুট করেই বলে উঠল, জানেন আমিও আর্জেন্টিনা। আরবের মুখের রং পরিবর্তন হয়ে গেল মুহূর্তেই। টিভি বন্ধ করে সোফা ছেড়ে উঠল সে। দ্রুতই প্রস্থান করলো জায়গায়। তিতলি হতভম্ব পুরো। সে কি কোনো অন্যায় করলো নাকি? ভালো কথাই তো বলছিল। আরবের চলে যাওয়ার দিকে তাকালো হতাশ মুখে। পৌষি এক বাটি পপকর্ন নিয়ে এলো। দুজন মিলে খাবে আর গল্প করবে। সাথে দুজনে অ্যানিমেশন মুভিও দেখবে। পুনরায় টিভি অন করলো। পাশে রাখা পপকর্ন বাটি মুঠো ভরে দুজনে নিল মাত্রই আচমকা পাশের সোফায় দপ করে শব্দ হলো। হুট করে এসে আরাব পৌষির পাশে বসেছে। পপকর্নের বাটি নিচের দিকে টেনে মুঠো ভর্তি পুড়ে নিয়েছে সে। পৌষি মুখ কুঁচকে তাকালো। চোখে তার অগ্নিবর্ষণ হচ্ছে যেন।
কত কষ্ট করে 1 ঘন্টা সময় নিয়ে পপকর্ন ভেজে এনেছে সে। আরবকে বলেছিল পপকর্ন ভেজে দিতে, অথচ সে সরাসরি বলেছে পারবে না। এখন তার পপকর্ন খেয়ে নিচ্ছে। পৌষি রাগের ছোটে বলে উঠল, আমার পপকর্ন খাচ্ছ কোন সাহসে? আরব দায়সারাব জবাব দিল, তোর পপকর্ন নাম লেখা আছে, দেখা তো। আরাফ ভাই, কপিত গলায় বলে উঠল পৌষি। আরবের হেলদোল নেই, সে শব্দ করে চিবিয়ে চিবিয়ে পপকর্ন খেয়ে যাচ্ছে। কথাই না পেরে আরবের হাত চেপে ধরল পৌষি। তার হাতের পপকর্নগুলো নেওয়ার জন্য নিচের হাত দিয়ে বল প্রয়োগ করলো, কিন্তু বরাবরে ব্যর্থ হলো সে। তখনই আরব এক ভ্রু উঁচিয়ে ধরল পৌষির দিকে, চুক চুক শব্দ তুলে ইশারায় বলে উঠল। আহারে বেচারি। পৌষি তেতে উঠল ফের, নিচের মুখ দিয়ে লালা বের করে আরবের হাতের উপর মুখ বসালো। কিন্তু আরব ভ্রুক্ষেপহীন, সে পৌষির ওড়না টেনে নিজের হাতের থুথু মুছে বাকি পপকর্ন মুখে পুরে নিল। পৌষি অবাক হলো, মুখ বাঁকিয়ে বলল, ইয়া কি খবিস তুমি, থুথু মেশানো পপকর্ন খেয়ে নিলে। জবাব না দিয়ে বিনিময়ে আরব মুখ টিপে হাসলো শুধু। পৌষি ভেঙচি কাটল রাগে। পাশে বসা তিতলি হা হয়ে আছে এদের ঝগড়া দেখে। তবে মনে মনে বেশ রাগ হলো পৌষির উপর। সে কেন আরবের এত কাছে বসেছে? আর একটু দূরে বসতো। আরবের হাত কেন সে ঠোঁট ছোঁয়ালো? বিষয়টা তাকে বেশ ভাবালো। সে নিজের বিস্ময় ধরে রাখতে না পেরে বলে উঠল, পৌষি, তুই আরব ভাইয়ার হাতে তো ছিটালি কেন? পৌষি চকিতে ঘাড় ঘোরালো, ভ্রুদয় কুচকে তাকিয়ে বিদ্রুপের সুর তুলল মুখে। তোর আরাফ ভাই সেটা আবার কখন হলো? আকস্মিক এমন প্রশ্নে তিতলি থতমত খেল। আমতা আমতা করে বলল, তোর ভাই আমারও ভাই। পাশে থাকা আরব যেন মোক্ষম সুযোগ পেল কথা বলার। হুট করে উত্তর দিল তিতলির, আমি অন্য কারো ভাই নই, শুধু আরিবার ভাই। আমার একটাই বোন শুধু, আর পৌষিকে বোন বলে তো মানি না, তাই সে আমার বোন একদমই নয়। মানবে কেন? তুমি হিংসুট একটা, অথচ আমার বানানো পপকর্ন খাও। পৌষিও তেতে জবাব দিল, তা তো খাবই, তোর সব কিছুতে সবার আগে আমার অধিকার। চটজলদি আরবও জবাব দিল পৌষির। তিতলি ফের অবাক হলো, এরা ঝগড়াই করছে শুধু। তার মতো জলজ্যান্ত একজন মানুষ পাশে বসে আছে, অথচ তাদের হুঁশই নেই। সে গলা খাকারি দিয়ে মনোযোগের চেষ্টা করলো, কিন্তু বরাবরই ব্যর্থ সে। পৌষি আরবের ঝগড়া চলমান তখনও। নিজে মনে আক্ষেপের সুর তুলল, সে কেন পৌষি হলো না? দুজনের এমন খুনসুটি তার বুকে কাটার মতো বিঁধল। সে পৌষিকে ডাকলো, আমি চলে যাব পৌষি। তড়াক করে জবাব এলো পৌষির। একদমই না। পৌষি আরবের পাশ থেকে উঠে দাঁড়ালো, পপকর্নের বাটি নিজের হাতে রেখে তিতলিকে বলল, রুমে চল, এখানে আর বসবো না। এখানে একটা পেটুক বসে আছে, তার সাথে বসলে সব ওর পেটে চলে যাবে। মনে হয় তোর রুম আমি চিনি না। না, তোর রুমে যেতে পারবো না। তড়িৎ জবাব দিল আরব। পৌষি ভাবতে পারে না মানুষ এত ছ্যাঁচড়া কেমনে হয়। এই জন্যই সে আরবকে দেখতে পারে না। তার সব কিছুতে ভাগ বসাবে। নির্লজ্জ একটা। নিজে মনে কিছু গালিও ছুড়ল, অথচ আরব নির্লিপ্ত মুখ টিপে হাসছে তখনও। রাগে গজগজ করে পৌষি নিচের রুমে ঢুকলো। আরব টিভি বন্ধ করে সে নিচেও প্রস্থান করলো। তিতলি আফসোসে পড়লো আরও একবার। রাত বাড়ল। তিতলি বাড়ি চলে গেছে। পুরো বাসায় আরব পৌষি ছাড়া আর কেউ নেই। শুনশান নীরবতায় আচ্ছন্ন বিরাজমান বাড়ি জুড়ে। রাত 8টার দিকে ফোন কল এলো গৌরবের। তার বড় মামা হাসপাতালে। হঠাৎই স্ট্রোক করায় তারা বাড়িতে আসতে দেরি হতে পারে। তবে বাড়ি ফিরবে চিন্তা করতে নিষেধ করলো দুজনকে। আরবকে আরও বলল পৌষির খেয়াল রাখতে ভালোভাবে। আরবও সান্ত্বনা দিল চিন্তা না করতে, সে পৌষিকে দেখবে। আরব বসার রুমে বসে আছে। পৌষি ভয়ে নিচের রুমের দরজা লাগায়নি পর্যন্ত। সে কিছুটা ভয় পাচ্ছে। শূন্য বাসা তাদের, কেমন যেন দম বন্ধ লাগছে। সে ভূত ভীতিও আছে ভীষণ। আগে নিচের রুমে একা থাকলেও বাসায় তাদের মানুষে গিজগিজ করত। মাঝে মাঝে তার সাথে আরিবা কিংবা পূর্ণি থাকতো, কিন্তু আজ এত বড় বাড়িতে সে একা থাকবে কিভাবে? রাত 10টার ঘরে, অথচ কারো আসার নাম নেই। পৌষির খিদে পেল। আরব এসে ডাকলো তাকে।
চল খেয়ে নেই আমরা, পাপারা আসতে দেরি হবে। পৌশির মন খারাপ হলো। এরপর একা রাতে কিভাবে থাকবে? আরাব তার দুশ্চিন্তা দূর করতে ফের বলে উঠল, ভয় পেও না, পাপারা না আসা পর্যন্ত আমি বসার ঘরেই থাকবো। পৌশির আগে তাকালো না। আরাবের ওপর তার মনে সুপ্ত রাগ এখনো আছে, অথচ আরাবের তির্যক দৃষ্টি তার উপর। এত পাশে তার মতো এত বড় পাহারাদার বসে আছে, তাও এই মেয়ে ভয়ে কুঁচকে আছে। মাথা মোটা একটা। পৌশি নিশ্চুপতা তাকিয়ে পোড়ালো। সে উঠে কিচেনে চলে গেল। তরকারি গরম করছে, ভাত রান্না করা আছে। চুলায় আগুন জ্বালালো মাত্রই হঠাৎই পৌশির চিৎকার এলো তার রুম থেকে। আরাব দ্রুত ছুটে এলো, কিন্তু যা দেখলো তাতেই চক্ষু চড়ক গাছ। ওয়াশরুমের দরজা খোলা। মেঝেতে বসে কোমরের পেছনে হাত রেখে এক পায়ের হাঁটু তুলে রেখেছে পৌশি, অন্য পা মেঝেতে মেলে রাখা। মুখে কিঞ্চিত গোঙানির মতো শব্দ হচ্ছে, কিন্তু হঠাৎই আরাবকে দেখে লজ্জায় গুটিয়ে গেল। গায়ে ওড়না নেই, কিন্তু গায়ে ওড়না নেই, দ্রুত নিজের চুল ছেড়ে দিল। আরাফের সাথে চোখ মেলাতে পারল না, তড়িঘড়ি করে চোখ নামিয়ে রাখলো। ছি, কি লজ্জার বিষয়! ওয়াশরুমে এসে চিৎপটাং হয়ে পড়ে আছে সে। কোমর আর পা দুটোই গেছে। উঠে দাঁড়ানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু বরাবরই ব্যর্থ হলো সে। আরাফ মুখে কিছু বলল না, এসে চটজলদি কোলে তুলে নিল তাকে। পৌশির চোখ কোটর থেকে বের হবার উপক্রম। কাপা কাপা গলায় বলল, আমাকে নামিয়ে দাও, আমি হাঁটতে পারবো তো। আরাব টু শব্দ করল না। সে নিজের কাছেই ব্যস্ত। না পৌশির কথা শুনলো, না জবাব দিল। কিছু চুপচাপ বিছানায় বসালো তাকে। পৌশি লজ্জায় মর্মর অবস্থা। ইচ্ছা করছে রুমের মেঝে দুভাগ করে ভেতরে ঢুকে যাক। তাকে আজই ওয়াশরুমে কোমর ভেঙে পড়তে হলো। দু চোখ নামিয়ে হাঁসফাঁস করছে। এবার থেকে নিশ্চয়ই আরাব ভাইও তাকে নিয়ে মজা উড়াবে। মাথার মধ্যে কত শত দুশ্চিন্তা ভর করলো তার, অথচ আরাব তাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে। কোথায় ব্যথা পেয়েছিস? সে কানেই শুনল না। আরাব তুড়ি বাঁচালো, কিঞ্চিত শব্দ করে বলে উঠল। পৌষ মাস। পৌষের ধ্যান ভাঙলো। আমতা আমতা করে বলে উঠল। কি কি কি? আরাব ফের বলে উঠল। কোথায় ব্যথা পেয়েছিস? পৌষে পায়ের কথা বললেও কোমর আর তার আশেপাশের কথা চেপে গেল, অথচ কোমরে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে সে। বলে উঠল, পায়ে পেয়েছি। আর কোথাও পাসনি? পৌষে মাথা নাড়িয়ে জবাবে বলল, না। আরাব ফোঁত করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। সে চলে গেল কিচেনে। পৌষি ব্যথায় কুকিয়ে উঠল আবার। আরাবের সামনে নিচের কোমরে হাতও দেয়নি লজ্জায়। কিন্তু সারা রাত কিভাবে থাকবে এত ব্যথা নিয়ে? বসতেও কষ্ট হচ্ছে। কিছু সময় বাদে আরাব পেন কিলার নিয়ে এলো। পৌষির হাতে দিয়ে বলল, নে এটা লাগিয়ে নে, আমি তরকারি গরম করেছি। ভাত নিয়ে আসছি তোর জন্য। আরাব যেতেই পৌষি পেন কিলার লাগিয়ে নিল কোমরের মাঝে। হাত দিয়ে হালকা করে মালিশ করলো, কিন্তু অতটা ভালো করে মালিশ করতে পারলো না। আরাব দরজার পাশে দাঁড়িয়ে সবই দেখলো, কিন্তু তার কিছুই করার নেই। এখন বললে মেয়েটা আরো বেশি লজ্জা পাবে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছু সময়। এরপর ভাত নিয়ে এলো পৌষির জন্য। পৌষি বলে উঠল, আমার খিদে নেই, খাবো না। অল্প করে হলেও খেয়ে নে, তোর ওষুধ খেতে হবে। যদি ব্যথা না কমে কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। জবাবে বলে উঠল আরাব। পৌষি বিরক্তি করলো না, তবে হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না তার, তাই বলে উঠল, আমাকে খাইয়ে দাও। আরাব নিজ মনে হাসলো। সে নিজ হাতে খাইয়ে দেওয়ার জন্যই এসেছে। এর মাঝে পৌষি নিজেই বলছে। সে ভাত মাখিয়ে পৌষির মুখে ধরল। পৌষিও গপাগপ খেয়ে নিচ্ছে। পুরো প্লেট খালি হতে আরাব টিপ্পনি মারল, তুই বললি ভাত খাবি না, এখন যে পুরো প্লেট খালি করে ফেললি। পৌষি লজ্জা পেল ভীষণ। ফের একবার লজ্জায় মুখ লালচে বর্ণ ধারণ করলো। চোখ দুটো পিট পিট করে এদিক ওদিক তাকালো। তার দম বন্ধকর অবস্থা তখন। নিঃশ্বাস আটকে আছে যেন। আরাব বুঝতে পেরে রুম ছেড়ে বেরিয়ে এলো। পৌষি আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো পরে। আরাব আবারও ওষুধ নিয়ে রুমে প্রবেশ করলো। পানি ওষুধ দুটোই পৌষির
দিকে এগিয়ে দিল। সেও হাতে নিয়ে খেয়ে নিল দ্রুতই। ঘুমানোর জন্য বলে আরাব বেরিয়ে গেল। পৌষের ভয় জেগে উঠল এবার। পেছন থেকে ডেকে উঠল, আরাফ ভাই তুমি? ভয় পাস না, আমি বসার ঘরেই আছি। পৌষে বলার আগে আরাভি বলে উঠল। পৌষে খুশি হলেও ভয় কমল না তার। তবু চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে। ঘড়ির কাঁটায় রাত 11 ঘরে তখন। পাশে থাকা মোবাইল ফোন কম্পিত হলো তার। পৌষে রিসিভ করতেই প্রিয়ার আতঙ্কিত গলার স্বর ভেসে এলো ওপাশ থেকে। কি করছিলি পৈশী? মাত্র ভাত খেয়ে উঠলাম।